সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, তো তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে জিওগ্রাফি চ্যাপ্টারে, তো সেখানে পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান পূরণ করো, সমস্ত যে 1 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। এর পরবর্তী যে ভিডিওতে সেখানে 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস প্রত্যেকটা কোশ্চেন সমেত অ্যান্সার আমি আলোচনা করব। এখান থেকে তোমাদের যে 1 মার্কসের প্রশ্নগুলো নিয়েছি সেগুলো এসএ কিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সেগুলো এসএ কিউ, এমসিকিউ সমস্ত কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকেই তোমাদের এমসিকিউ আসবে, শুদ্ধ অশুদ্ধ আসবে, কি তোমাদের শুধু খাতায় লিখে লিখে প্রত্যেকটা কোশ্চেন করতে হবে। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তো তার যে প্রথম প্রশ্নগুলো আছে সেগুলো দেখব। আর তোমাদের বলে রাখবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সমস্ত ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা ভিডিওটা দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন কি আছে। আমাদের দেখো যে 1 নম্বর প্রশ্নটা আছে, সূর্য পৃথিবীর আয়তনের প্রায় কত গুণ বড়? উত্তরটা দেখো, সূর্য পৃথিবীর আয়তনে প্রায় 13 লক্ষ গুণ বড়। 2 নম্বর প্রশ্নটা দেখো, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? উত্তরটা দেখে নাও, পৃথিবীর কক্ষপথের পরিধি হলো 96 কোটি কিলোমিটার। তো আমাদের যে পরবর্তী দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কত সময় লাগে? তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে 365 দিন সময় লাগে। এখান থেকে তোমরা আরেকটা কোশ্চেন এখান থেকে এসে যায়, যদি বলে দেয় পৃথিবীর সঠিক বা নির্দিষ্ট কত সময় লাগে, তখন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট বা 365 দিন 6 ঘন্টা। এটা তোমরা একটু পাশে লিখে রাখবে খাতায়। তো চলো পরবর্তী যে প্রশ্নটা আছে, পৃথিবীর ব্যাসের দৈর্ঘ্য সব থেকে কোথায় বেশি? তো পৃথিবীর ব্যাসের দৈর্ঘ্য সব থেকে নিরক্ষরেখা বরাবর বেশি। তাহলে বুঝতে পারলে নিরক্ষরেখা কোনটা। দেখো এইটা যদি আমাদের পৃথিবী হয়, আর এই যে রেখাটা হচ্ছে কি, এটা হচ্ছে নিরক্ষরেখার মান কত, 0 ডিগ্রি। এখানে কি না, পৃথিবীর ব্যাসের দৈর্ঘ্য সব থেকে বেশি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই আমরা। তো পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, 21শে মার্চ এই দিনটিকে কি বলা হয়? এরকম টাইপের প্রশ্ন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এসএ কিউর জন্য খুব ইম্পর্টেন্ট, শুদ্ধ অশুদ্ধ সমস্ত টাইপের জন্য এখান থেকে প্রশ্ন আসতেই পারে। উত্তরটা দেখো, 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলা হয়। তো নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর মেরুরেখা বা অক্ষরেখা তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? তাহলে পৃথিবীর মেরুরেখা বা অক্ষরেখা তার কক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। কেমন, যদি এটা আমাদের পৃথিবী হয়, এইভাবে ঠিক কি আমাদের যে মেরুরেখাটা আছে এর মান কত, 66.5 ডিগ্রি কি কোণে হেলে আছে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা আছে 7 নম্বর প্রশ্ন, আরোরা বোরিয়ালিস কোথায় দেখা যায়? আরোরা বোরিয়ালিস উত্তর মেরুতে দেখা যায়। তো নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? তো পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত, 40,076 কিলোমিটার। অবশ্যই নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো পরবর্তী যে প্রশ্নটা আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য, দুটো কনফিউশন হবে না, দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুলিয়ে ফেলবে না। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? 12,757 কিলোমিটার। তো নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কি শুক্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই স্টার দিয়ে রাখো এটার পাশে। এবার দেখো যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, অবশ্যই স্টার দিয়ে রাখো। অপসূর অবস্থান সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত থাকে? তো এর উত্তরটা দেখো, 15,20,00,000 কিলোমিটার। তো তাহলে কি অপসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে হচ্ছে কত, 15,20,00,000 কিলোমিটার বা 15.2 কোটি কিলোমিটার। আর এই যে অপসূর অবস্থানটা কোন তারিখে হয়, 4ঠা জুলাই, পাশে লিখে রাখবে খাতায়। তো পরবর্তী যে প্রশ্নটা দেখো, আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে, সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর কোন তারিখে লম্বভাবে কিরণ দেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো
তো আমাদের ধরো এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা নিরক্ষরেখা, ঠিক এর উপরে আছে কি কর্কটক্রান্তি রেখা, এর নিচে কি আছে মকরক্রান্তি রেখা, এখানে আছে কি আমাদের সুমেরু বৃত্ত, এখানে আছে কুমেরু বৃত্ত, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই হচ্ছে তাহলে কি সূর্যকিরণ কোন রেখা, এই রেখাটার উপর কখন লম্বভাবে কিরণ দেবে বা কোন তারিখে, সেটা কি উত্তরটা দেখো 21শে জুন। তাহলে সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার ওপর কোন তারিখে লম্বভাবে কিরণ দেয়, 21শে জুন তারিখে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী যে প্রশ্নটা আছে, কোন তারিখে সূর্যকিরণ মকরকান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে। তো তারিখটা দেখো মকরকান্তি রেখার ওপর, তাহলে সূর্যকিরণ লম্বভাবে পড়ে কবে, 22শে ডিসেম্বর। ঠিক একইভাবে দেখো পরবর্তী প্রশ্নটা, পৃথিবীর চতুর্দিকে ঘুরতে চাঁদের কত সময় লাগে। তাহলে পৃথিবীর চতুর্দিকে চাঁদের ঘুরতে কত সময় লাগে, 27.5 দিন। অবশ্যই তোমরা খাতায় নোট করে রাখবে প্রত্যেকটা কোশ্চেন, এগুলোই শুদ্ধ অশুদ্ধ সব কিছুই আসবে। তো চলো পরবর্তী যে প্রশ্ন দেখে নিই। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা দেখো উত্তরটা দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। যদি এটা আমাদের পৃথিবী হয়, তো এখানে যদি পৃথিবী এইভাবে যদি আমরা ড্রয়িং করতে পারি, তো এটা যদি আমাদের পৃথিবী হয়, তো এই পৃথিবীর দেখো অনবরত এটা আমাদের কোন দিক, পশ্চিম দিক, আর এটা আমাদের কি পূর্ব দিক। তো এইভাবে কি অনবরত আবর্তন করছে তাহলে কি পৃথিবী, আর এই গতিটাকেই আমরা কি বলবো, পৃথিবীর আবর্তন গতি। তাহলে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তো পরবর্তী প্রশ্নটা দেখো, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত। তো নিরক্ষরেখায় দেখো পৃথিবীর আবর্তনের গতিবেগ হচ্ছে কত, 1650 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা অবশ্যই একটু মাথায় রাখবে। এখানে তোমাদের এমসিকিউ যদি থাকে, এখানে কিমিটা দেওয়া থাকবে, প্রতি ঘন্টায় দেওয়া থাকবে না। এগুলো তোমরা সবাই জানা কোশ্চেন ভুল করে আসো। আর এর পাশে তোমরা দেখো যে কোশ্চেনটা আছে, এই নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি এই অঞ্চলে। তাহলে কি তোমাদের যদি প্রশ্ন আসে পৃথিবীর আবর্তনের গতিবেগ কোন অঞ্চলে সব থেকে বেশি, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, নিরক্ষীয় অঞ্চলে। অবশ্যই পাশে পাশে খাতায় নোট করে রাখবে। তো চলো পরবর্তী যে প্রশ্নটা আছে 17 নম্বর প্রশ্ন, 21শে জুন সূর্যরশ্মি কোন রেখার ওপর লম্বভাবে পড়ে। তাহলে উত্তরটা কি হবে, 21শে জুন তারিখে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তো নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থা হয় কোন তারিখে। আমরা একটু আগে কি দেখলাম, অপসুর অবস্থা। তো দেখো অনুসুর অবস্থা হয় কবে, 2রা জানুয়ারি বা 3ই জানুয়ারি। এই সময় কি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত থাকে, 14,70,00,000 কিলোমিটার। তাহলে কি 14,70,00,000 কিলোমিটার কোন অবস্থায় থাকে, অনুসুরে। আর এটা উত্তর গোলার্ধে তখন কি হয়, যখন অনুসুর অবস্থান বিরাজ করে তখন উত্তর গোলার্ধে কি কাল থাকে, শীতকাল থাকে। এটা একটু খাতায় নোট করে রাখবে, এখান থেকেই এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ সব কিছু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো পরবর্তী প্রশ্নটা দেখো 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ বেগ বাড়ে কোন অবস্থানে। তো পৃথিবীর পরিক্রমণ বেগ বাড়ে সব থেকে কোন অবস্থানে, দেখো এটা হচ্ছে বিষুব অবস্থান। বিষুব কথার অর্থ হচ্ছে কি দিন রাত্রি সমান। মূলত যে দুটো তারিখে দিন রাত্রি সমান হয়, সেই তারিখগুলোতে কি পৃথিবীর পরিক্রমণ বেগ সব থেকে বাড়তে থাকে। তো পরবর্তী প্রশ্নটা দেখো, কলকাতার পৃথিবীর আবর্তন বেগ কত। তো 1536 কিমি প্রতি ঘন্টা। তাহলে কি কলকাতার আবর্তন বেগ কত, 1536 কিমি প্রতি ঘন্টায়। তো তারপরে দেখো নেক্সট প্রশ্ন 21 নম্বর, কর্কটক্রান্তি রেখার মান কত। কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে কত, 23.5 ডিগ্রি। যদি এটা আমাদের পৃথিবী হয়, এটা নিরক্ষরেখার মান হচ্ছে 0। ঠিক এর উপরে দেখো এখানে যে রেখাটা আছে এর নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তো এর মান হচ্ছে কত, 23.5 ডিগ্রি। অবশ্যই তোমরা নোট করে রাখবে 23.5 ডিগ্রি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই, বিষুবরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই স্টার দিয়ে রাখবে, শূন্যস্থানেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তাহলে বিষুবরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে, 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। 23 নম্বর প্রশ্নটা দেখো, জলবিষুব কোন তারিখে হয়। তো জলবিষুব কোন তারিখে হয়, 23শে সেপ্টেম্বরে কি জলবিষুব হয়। তো পরবর্তী দেখো প্রশ্নটা আছে 24 নম্বর প্রশ্ন, মহাবিষুব কোন তারিখে হয়। মহাবিষুব হয় কি 21শে মার্চ। তাহলে এই যে দুটো তারিখ, এই দুটো তারিখে মূলত কি দিন রাত্রি সমান হয়। ধরো এটা যদি আমাদের পৃথিবী হয়, আর এখানে যদি আমাদের ছায়াবৃত্ত থাকে, এখানে যদি 12 ঘন্টা দিন হয়, এখানে কি হবে 12 ঘন্টা রাত্রি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই, আমাদের 25 নম্বর প্রশ্ন, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর সূর্যরশ্মি লম্বভাবে কোন রেখার ওপর পড়ে। তো
তো লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে, একটু আগেই জানলাম, কারণ 21 মার্চ কি বিষুব, বিষুব কথার অর্থ কি দিন রাত্রি সমান। তো এই জন্য কি নিরক্ষরেখার উপর পড়লে কি উত্তর গোলার্ধেও সমান দিন হবে, দক্ষিণ গোলার্ধেও সমান রাত হবে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। ঠিক একইভাবে দেখো 27 নম্বর প্রশ্নটা, পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ? তাহলে পৃথিবীর আকৃতি যদি আমরা কি জানি, পৃথিবী এরকম আমরা ড্রয়িং করি গোলাকার, কিন্তু কখনোই না, পৃথিবী হচ্ছে কি অভিগত গোলক আকৃতি, ঠিক এরকম অভিগত গোলক আকৃতি। তো উত্তরটা কি? অভিগত গোলকের মতো। তো পরবর্তী প্রশ্নগুলো এবার আমরা একটু দেখে নেব। তো দেখো আমাদের যে নেক্সট প্রশ্ন আছে, পৃথিবীর গড় পরিধি কত? পৃথিবীর গড় পরিধি হচ্ছে কত? 30,000 কিলোমিটার। আমাদের দেখো 29 নাম্বার কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,800 কিলোমিটার। এটা কিন্তু নিরক্ষরেখার ব্যাস নয়, তো এটা পৃথিবীর গড় ব্যাস। একটু খেয়াল রাখবে কোশ্চেনগুলো, এগুলোই তোমাদের কনফিউজ করবে, আর কিছু নয়। তোমরা অনেক ছোট আছো, কারণ কোশ্চেন অ্যাঙ্গেলগুলো একটু বুঝে নাও এখান থেকে, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো আমরা এখান থেকে এবার পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 30 নম্বর প্রশ্ন দেখে নেব এবার আমরা। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো 12,714 কিলোমিটার। একইভাবে দেখো 31 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু প্রবাহিত কোন দিকে প্রবাহিত হয়? এখানে একটু লিখে নাও, কোন দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয়, একটু এটা নোট করে নাও। তো উত্তরটা দেখো ডান দিকে প্রবাহিত হয়। যদি দেখো এটা আমরা যদি ধরে নিই উত্তর গোলার্ধ, আর এটাকে আমরা ধরে নিলাম দক্ষিণ গোলার্ধ, তো এখানে দেখো আমাদের যদি ফেরেলের সূত্র অনুযায়ী কি নিয়ত বায়ু কি হয় উত্তর গোলার্ধের কি ডান দিকে, এটা উত্তর গোলার্ধের এদিকে প্রবাহিত হবে বায়ুটা, দক্ষিণ গোলার্ধের কি একইভাবে কি বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। এটাই হচ্ছে কি ফেরেলের সূত্র, যেটা কি ফেরেল 1859 খ্রিস্টাব্দে প্রথম এই বায়ুর প্রত্যাবর্তন লক্ষ্য করেন বলে এর নাম ফেরেলের সূত্র দিয়েছিলেন। তো পরবর্তী প্রশ্নটা দেখো, 32 নম্বর প্রশ্ন আমাদের, 66.5 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখাকে কি বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ যে সমাক্ষরেখাকে কি বলা হয়? কুমেরুবৃত্ত রেখা। কুমেরুবৃত্ত কেন বলে দেখো একটু বুঝিয়ে দিই তোমাদের। এটা যদি নিরক্ষরেখা হয় এটা হচ্ছে কর্কটক্রান্তি, এটা এখানে দেখো যেটা আছে সুমেরুবৃত্ত, তারপরে হচ্ছে আমাদের মেরু অঞ্চল। ঠিক একইভাবে এখানে আছে কি মকরক্রান্তি, এখানে আছে কি সুমেরুবৃত্ত, এটা যদি মান 0 হয় এটা 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক এখানে আছে কি 66.5 ডিগ্রি সমাক্ষরেখা বা অক্ষরেখা, এটাকে আমরা কি বলবো? কুমেরু বৃত্ত বলে। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। তো আমাদের 33 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কগুলিকে একসঙ্গে কি বলে? ধরো এটা যদি সূর্য হয়, তার সঙ্গে দেখবে তোমরা রাতের বেলা যদি দেখো সূর্যের সঙ্গে, তোমরা দিনের বেলা যেহেতু সূর্যের আলোতে আমরা তার আশেপাশে চাঁদ বলো, আরও যে জ্যোতিষ্কগুলো আছে গ্রহ নক্ষত্র কাউকেই দেখতে পাই না। তোমরা যদি রাতের আকাশে দেখো তাহলে কি তোমরা অবশ্যই বুঝতে পারবে যে সূর্যের পাশাপাশি অনেক গ্রহ নক্ষত্র আছে, তারা কিন্তু অনেকটা দূরে অবস্থান করছে পৃথিবী থেকে, তাই জন্য তার আলোটা আমরা কম দেখতে পাচ্ছি। তো এর উত্তরটা দেখো, সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষীগুলিকে একসঙ্গে সৌর পরিবার বলা হয়। তো নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতে কততম গ্রহ? তাহলে আয়তন অনুসারে পৃথিবী কি পঞ্চমতম গ্রহ। ঠিক একইভাবে দেখো 35 নম্বর প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হচ্ছে দেখো দিন রাত্রি সমান, একটু আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে 36 নম্বর প্রশ্ন, বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে কেন? তো বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে কোরিওলিস বলের জন্য। তো কোরিওলিস বলটাও একই, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তো আমাদের 37 নম্বর প্রশ্নটা দেখো, অধিবর্ষের দিনের সংখ্যা কত? অধিবর্ষ মানে আমরা কি জানি? তো অধিবর্ষ বা লিপ ইয়ার মূলত কি? আমরা জানি এক বছর হয় কত? 365 দিন। আর এখানে মূলত কি, এই যে 4 বছর, 4 বছর অন্তর তো আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার হয়ে থাকে। 4 বছর যদি 6 ঘন্টা করে বেশি হয়, 4 × 6 সমান কত? 24 ঘন্টা, 4 × 6 = 24, মানে কি একদিন। তাহলে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি একদিন, তাহলে কত? 366 দিন। তো নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, তো এগুলো থেকেও তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। পৃথিবী নিজের অক্ষ ঘূর্ণনের জন্য প্রতি ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো 39 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কি? তো সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা। আর ঠিক এটা দেখো, এটা সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কবে হয় যদি বলা হয় 21শে জুন। অবশ্যই খেয়াল রাখবে একটু তোমরা। তো আগে এই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। তো নেক্সট দেখো 40 নম্বর প্রশ্নটা আছে, সূর্যের দক্ষিণ আয়নের শেষ সীমা কি? সূর্যের দক্ষিণ আয়নের শেষ সীমা হচ্ছে দেখো মকরক্রান্তি রেখা। আর যেটা কি আমাদের হচ্ছে কি 22শে ডিসেম্বর। এটা কবে যদি বলে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কবে, তখন কি হয়ে যাবে 22শে ডিসেম্বর। একটু খাতায় লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করবে, তোমরা কি একটু কনফিউশন হয়ে যাবে আর বুঝতে পারবে না, তার জন্য কি ভুল অ্যান্সার বা রং অ্যান্সার করে আসবে, আর কিছুই নয়। তো পরবর্তী দেখো 41 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? তো উত্তরটা দেখো, নরওয়ের হামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 42 নম্বর প্রশ্ন দেখো, কোন দিন উত্তর গোলার্ধে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? উত্তরটা দেখো, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর কি হয়? আমাদের উত্তর গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়। চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। তো আমাদের যে দেখো 43 নম্বর প্রশ্ন আছে, যেটা এক সৌরদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। একইভাবে 44 নম্বর প্রশ্নটা দেখো, এক নক্ষত্র দিন বা নক্ষত্র দিন সমান কত ঘন্টা? 23 ঘন্টা। খুব ইম্পর্টেন্ট এ দুটো তোমাদের এক্সামের জন্য। তো চলো পরবর্তী প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আমরা দেখে নেব। তো আরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা কোথায় দেখা যায়? তো এটা কি আরোরা অস্ট্রালিস ও কুমেরু প্রভার মূলত উত্তরটা কি হয়ে যাবে? দক্ষিণ মেরুতে দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, পৃথিবীর আবর্তনের কথা প্রথম কে বলেন? তো এটা মূলত কত 499 খ্রিস্টপূর্বাব্দে কে বলেছিলেন? আর্যভট্ট। তো নেক্সট প্রশ্নটা দেখো, মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন কত? তো মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন কত? 0 কিমি/ঘন্টা। যদি আমাদের ধরো এটা যদি আমাদের পৃথিবী হয় আর এটা আমাদের নিরক্ষরেখা, একইভাবে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, ঠিক এইভাবে এরকম মেরু রেখা আছে এখানে কি বা পৃথিবীর যে আবর্তন বেগটা কখনোই থাকে না, তাই জন্য এখানে কি হয় 0 ডিগ্রি হয়। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 48 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তন বেগ কত? তো কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তন বেগ কত হচ্ছে? 1536 কিমি/ঘন্টা। যদি এটা আমাদের পৃথিবী হয়, এটা হচ্ছে নিরক্ষরেখা, ঠিক এখানে কর্কটক্রান্তি রেখা আছে, এখানে কি মকরক্রান্তি রেখা। এখানে যে পৃথিবী আবর্তন করছে, তো পৃথিবী যে এইভাবে যে আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেখানে পৃথিবীর গতিবেগ বা আবর্তনের বেগটা কত? 1536 কিমি/ঘন্টা। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 49 নম্বর প্রশ্ন, পৃথিবীর দিনরাত্রির গঠনের প্রধান কারণ কি? তো পৃথিবীর দিনরাত্রি গঠনের প্রধান কারণ কি হচ্ছে? পৃথিবীর আবর্তন। যদি পৃথিবীর আবর্তন না থাকতো, তাহলে দিনরাত্রি কখনো সংঘটিত হতো না। শুধুই আমরা কি দেখতাম? শুধু সারাদিন দিন হয়ে থাকতো আর শুধু সবসময় রাত্রি হয়ে থাকতো। তো 50 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত কবে হয়? তো দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন আর ছোট রাত কবে হয়? 22শে ডিসেম্বর। আর এই দিনটিকে কি বলা হয়? মকর সংক্রান্তি। একটু এগুলো মাথায় রাখবে, অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কোশ্চেন দেবে। শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এমসিকিউ, এগুলোই তোমাদের একটু কি কনফিউজ করবে, আর কিছুই নয়। তো নেক্সট প্রশ্নটা দেখো, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত কবে হয়? 21শে জুন, বা এটাকে কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। আর এটাই কি হয়? সূর্যের উত্তরায়ণও হয়ে থাকে। এখান থেকে অনেক প্রশ্ন আসতেই পারে আমাদের। দেখো 52 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? তো পৃথিবীর দেখো মূলত দুটি অঞ্চলে, একটা হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলে, আর দেখো মেরু অঞ্চলে। কারণ নিরক্ষীয় যদি অঞ্চলে বলা হয়, এখানে কি হয় না, এখানে দিন রাত্রি সমান হয়, কারণ 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি। তাই এখানে কি ঋতু পরিবর্তন হয় না। ঠিক একইভাবে মেরু অঞ্চলে কি আবর্তনের মানটা কত? 0 ডিগ্রি, তাই এখানেও কি ঋতু পরিবর্তন হয় না। তো চলো পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে নিই। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর মধ্যাহ্ন নিরক্ষরেখা সূর্যরশ্মির ওপর কত কোণ সৃষ্টি করে? তো এই কোণটা দেখো 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে। উত্তর তাহলে কি 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর মধ্যাহ্ন নিরক্ষরেখা সূর্যরশ্মির ওপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 54 নম্বর প্রশ্নটা দেখো, সূর্যের আপাত গতিবিক্ষেপকে কি বলে? তো সূর্যের আপাত গতিবিক্ষেপকে কি বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, রবি মার্ক বলে। আর এই কোশ্চেনটা আবার একইভাবে এইভাবে হতে পারে, সূর্যের আপাত গতিশীলতাকে কি বলে? এর একই উত্তর, রবি মার্ক। একটু এগুলো খাতায় তোমরা লিখে লিখে করবে, তাহলে এই চ্যাপ্টার থেকে সমস্ত এই যে এমসিকিউ, এসএকিউ আর তোমাদের শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এর মানে এর যে আর কোনো তোমাদের সমস্ত সমস্যা হবে না। তো
তো নেক্সট প্রশ্ন দেখো 55 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একথা প্রথম কে বলেন? কোপারনিকাস। তো নেক্সট প্রশ্ন দেখো 56 নম্বর প্রশ্ন, পৃথিবীর আলোকিত ও অন্ধকারের শেষ সীমাকে কি বলা হয়? যদি এটা আমাদের পৃথিবী হয়, এধারে যদি দিন হয়, ঠিক এদিকে কি রাত, আর এই যে মিডিল পোর্শনে যে যে অংশটা কি আলো আর অন্ধকারে কি সীমারেখা করছে তাকে আমরা কি বলবো? ছায়াবৃত্ত। একইভাবে দেখো 17 নম্বর প্রশ্ন, দাগিমার সময়ের পার্থক্য কত? দাগিমার সময়ের পার্থক্য কত? 4 মিনিট। তো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের 58 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের আবর্তনকাল সবচেয়ে বেশি? সৌরজগতের কোন গ্রহের আবর্তনকাল সবচেয়ে বেশি? তাহলে উত্তর হয়ে যাবে কি বৃহস্পতি। আর সবথেকে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। তো নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। আমাদের দেখো যে পরবর্তী যে প্রশ্নটা আছে 59 নম্বর যে প্রশ্নটা আছে, পৃথিবী কেন্দ্রিক আবর্তনের জনককে? তো পৃথিবী কেন্দ্রিক আবর্তনের জনক হচ্ছে কি? অ্যারিস্টটল। ঠিক একইভাবে 60 নম্বর প্রশ্ন, সূর্য কেন্দ্রিক আবর্তনবাদের প্রবক্তাকে? না, নিকোলাস কোপারনিকাস। তো এরপরে দেখো এখান থেকে যে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে দেখো আমাদের যে 61 নাম্বার প্রশ্ন আছে, একটি মহাবৃত্তের নিদর্শন কি? তো একটি মহাবৃত্তের নিদর্শন হচ্ছে কি? নিরক্ষরেখা। কারণ কি জন্যে? যদি এটা পৃথিবী হয়, এত বড় পৃথিবীর মধ্যে সব থেকে বড় কি মহাবৃত্তের নিদর্শন? তো সেটা হয়ে যাবে কি? নিরক্ষরেখা। তো পরবর্তী যে প্রশ্নটা আছে, একটি নক্ষত্র দিনের তুলনায় একটি সৌরদিন কত কম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো একটি নক্ষত্র দিন 3 মিনিট 56 সেকেন্ড কম। মূলত কত? আমাদের একদিন সমান কত জানি? 24 ঘন্টা। সেখান থেকে যদি মাইনাস করা যায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, তাহলে কত? 3 মিনিট 56 সেকেন্ড কি কম সৌরদিনের থেকে। তো একইভাবে দেখো 63 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরুতে অভিযোজনের সময় বিজ্ঞানীরা কোন সময়টিকে বেছে নেন? উত্তর দেখো ডিসেম্বর ও জানুয়ারি। তো এখানে মূলত সেই সময় কি থাকে? গ্রীষ্মকাল। অবশ্যই এটা নোট করে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমাদের সঙ্গে দেখো এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এর বাইরে আশা করছি কোনো প্রশ্ন আসবে না। তোমাদের যে ফার্স্ট ইউনিট আছে প্রত্যেকটা স্কুলে, তো এখান থেকেই তোমাদের সব কিছু কোশ্চেন, এমসিকিউ, এসএ কিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অসুস্থ সবই এই কোশ্চেনগুলোর মধ্যে আসবে। তোমরা শুধু কাজ কি হবে? খাতায় তুলে তুলে এটাকে মুখস্থ করা আর কোশ্চেন অ্যাঙ্গেলগুলো বোঝা। তো এর যে পরবর্তী ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টার থেকে 2 মার্কসটা আলোচনা করব। ঠিক একইভাবে এই চ্যাপ্টার থেকে 3 মার্কস, ঠিক একইভাবে এই চ্যাপ্টার থেকে 5 মার্কস আলোচনা করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো।